হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স এসআই এক্সামকে টার্গেট করে। এছাড়া আসন্ন যে আবগারি মেন্স আছে সেখানে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো খুবই কাজে দেবে। গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি, সাথে থাকছে এক্সট্রা ইনফরমেশান যেগুলো তোমাদের এক্সামে অনেকটাই হেল্প করবে। এটা 21 নম্বর সেট। এর আগে তোমাদের 20টা সেট অলরেডি কমপ্লিট আছে। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছে, ওখানে গিয়ে তোমরা অবশ্যই চেক আউট করবে। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে তোমাদের এই ক্লাসগুলো অবশ্যই করতে হবে। এছাড়া তোমাদের লুসিয়েন্টের বাংলা ভার্সানে ক্লাস করাচ্ছি, সেই ক্লাসগুলো করবে অন্যান্য এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ। খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমরা করো, অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে 21 নম্বর সেটটা আমরা দেখে নেব। 21 নম্বর সেটের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। সম্প্রতি কোন স্কিমের নাম পরিবর্তন করে রাখা হলো PM পোষণ স্কিম? অপশানগুলো দেখো, কিষাণ বিমা যোজনা, আয়ুষ্মান স্কিম, মিড ডে মিল স্কিম নাকি আরোগ্য যোজনা। খুবই ইম্পর্টেন্ট, কারেন্ট টপিকের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। রাইট আনসার কী হবে? মিড ডে মিল স্কিম। এটার নাম পরিবর্তন করে নতুন রাখা হয়েছে 2021-এ PM পোষণ স্কিম। খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা এক্সামে আসার মতো একটা প্রশ্ন। মিড ডে মিল যে স্কিমটা ছিল সেটা লঞ্চ হয়েছিল প্রথম 1995 সালে। এটাও কিন্তু মনে রাখবে, এখান থেকেও প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। ওকে, চলো পরবর্তী 2 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। ভারতের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? খুব ইম্পর্টেন্ট এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলো। এটা রণবীর কাপুর হবে, রণবীর সিং, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা। তাহলে রাইট অ্যান্সার কী হবে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কোন বলিউড অভিনেতা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে? রাইট অ্যান্সার হবে রণবীর সিং। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলো, কারেন্ট টপিক থেকে প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসছে। তো এইগুলো তোমাদের আমি কভার করাচ্ছি প্রত্যেকটা সেটে, তোমরা ক্লাসগুলো করো, আশা করি অনেকটাই তোমাদের হেল্প হবে। এখান থেকে অনেক প্রশ্ন তোমার এক্সামে কমন পাবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 3 নম্বর। সম্প্রতি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার 2021 জিতলেন আসামের কোন বৈজ্ঞানিক? অপশানগুলো দেখো, বিপ্লব সর্দার, প্রশান্ত বর্মন, গৌরমোহন পাহাড়ি নাকি বিনয় কুমার সালকিয়া। 2021-এ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন বিনয় কুমার সালকিয়া। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা দেওয়া হয়, তোমরা সকলেই এটা জানো। 1958 সাল থেকে এটা দেওয়া শুরু হয়েছিল। এটাও কিন্তু জেনে রাখবে এই ভাটনগর পুরস্কারটা, এটা স্ট্র্যাটেজিকের মধ্যে একটা প্রশ্ন কিন্তু এসে থাকে। ওকে, চলো পরবর্তী 4 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। সাম্প্রতিক ঘূর্ণিঝড় শাহিনের নাম প্রস্তাব করেছে কোন দেশ? থাইল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান নাকি কাতার? এটা সাম্প্রতিক যে ঘূর্ণিঝড়টা হয়েছে শাহিন, তার নাম প্রস্তাব করেছে কে? কাতার। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ঘূর্ণিঝড়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে। ওকে, শাহিন একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে বাজ পাখি, এটাও কিন্তু মনে রাখবে। চলো পরবর্তী 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। LICর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিলেন কে? BC পটনায়ক, MR কুমার, রমেশ চৌধুরী, উপরের কেউ নন। তাহলে LICর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন BC পটনায়ক। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট এই LICর ম্যানেজিং ডিরেক্টরটা, এক্সামে কিন্তু আসে, চেঞ্জ যখনই হয় তখনই LIC থেকে এই প্রশ্নটা এসে থাকে। LICর ফুল ফর্মটা মনে রাখবে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এর সদর দপ্তর LICর হচ্ছে মুম্বাইতে অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হয়েছিল LICটি 1956 সালের 1 সেপ্টেম্বর। LICর এখন বর্তমান চেয়ারপারসন আছেন MR কুমার, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, চলো পরবর্তী 6 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। ভারতের নতুন স্পোর্টস সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন কে? কারেন্ট টপিকের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের নতুন স্পোর্টস সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অপশানগুলো দেখো, অনুরাগ ঠাকুর, ধর্মেন্দ্র প্রধান, সুজাতা চতুর্বেদী নাকি রবি মিত্তাল। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে সুজাতা চতুর্বেদী। ইনি হচ্ছে নতুন স্পোর্টস পার্সন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 7 নম্বর প্রশ্ন দেখো। সম্প্রতি কোন রাজ্যে সাদা পেঁয়াজ GI ট্যাগ পেল? GI ট্যাগগুলো থেকে প্রশ্ন আসছে এক্সামে। ওকে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তাহলে সম্প্রতি কোন রাজ্যে সাদা পেঁয়াজ GI ট্যাগ পেয়েছে বলো? পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মহারাষ্ট্র নাকি উড়িষ্যা? রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছে উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছে ভগৎ সিং কোশারি। নামগুলো মনে রাখবে, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। তোমাদের প্রত্যেকটা সেটে আমি তোমাদের স্টেটগুলো থেকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল রাজধানীগুলো করাচ্ছি এই কারণে যে প্রত্যেকটা সেটে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না, প্র্যাকটিসের মারফতে তোমাদের এটা মনে থেকে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 8 নম্বর। সম্প্রতি কোন দেশে গান্ধী মিউজিয়াম উদ্বোধন করা হলো? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল নাকি দক্ষিণ কোরিয়া? তাহলে কারেন্ট টপিকের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন, গান্ধী মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে কোথায়? রাইট অ্যান্সার হবে বাংলাদেশে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে,
চলো পরবর্তী 9 নম্বর প্রশ্ন দেখো, সাম্প্রতিক কোন রাজ্যের 31তম জেলা হলো বিজয়নগর? তাহলে বিজয়নগর একটা নতুন জেলা হয়েছে, 31তম। কোন রাজ্যের হয়েছে সেটা বলতে হবে, কেরালা, পাঞ্জাব, মহারাষ্ট্র নাকি কর্ণাটক? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেননা নতুন জেলা হিসাবে নিযুক্ত হলে এক্সামে কিন্তু প্রশ্ন আসে। তাই এটা রাইট অ্যান্সার হবে কর্ণাটকের একটা জেলা হয়েছে বিজয়নগর, যেটা 31তম জেলা হিসাবে পরিচিত হয়েছে। ওকে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। কর্ণাটকের রাজ্যপাল আছেন বর্তমানে থাওয়ার চাঁদ গেহলট, নামটা মনে রাখবে। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুর। কর্ণাটকের মুখ্যমন্ত্রী আছেন বর্তমানে বাসবরাজ বোমাই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 10 নম্বর। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হলেন আবি আহমেদ? সকলেই নামটা নিশ্চয়ই শুনেছ, আবি আহমেদের নাম। ইনি কোথাকার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন? জর্জিয়া, নাইজেরিয়া, ইথিওপিয়া নাকি কোস্টারিকা? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে তোমাদের আসার চান্স অনেকটাই বেশি। রাইট অ্যান্সার হবে ইথিওপিয়া। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন আবি আহমেদ। ওকে, ইথিওপিয়া একটা পূর্ব আফ্রিকার দেশ। ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা। ইথিওপিয়ার মুদ্রা আছে ইথিওপিয়ান বীর। এই নামগুলো মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর। বুকস অ্যান্ড অথর্স থেকে প্রশ্ন, দ্য ব্রোকেন উইংস কার লেখা? মহেশ্বেতা দেবী, জওহরলাল নেহরু, নীরজ সি চৌধুরী, ডক্টর এস রাধাকৃষ্ণন। তাহলে ব্রোকেন উইংস কার লেখা বলো? প্রিভিয়াস ইয়ারে এটা অনেকবার রিপিট হয়েছে ব্রোকেন উইংসটা। রাইট অ্যান্সার হবে সরোজিনী নাইডুর লেখা। ওকে, এটা একটু প্রিন্টিং মিস্ট আছে, এটা অপশানে ছিল না, এটা অপশানের মধ্যে নেই, এটা রাইট অ্যান্সার সরোজিনী নাইডুই হবে। ওকে, বোঝা গেল। এবার আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স। অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, এটা লিখেছেন ডক্টর এস রাধাকৃষ্ণন। ওকে, নেক্সট দেখো এ ব্রুস অফ ওল্ড লেটার্স, এটা লিখেছেন জওহরলাল নেহরু। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে অলরেডি এসে গেছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু। অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া, এটা সকলেই জানো, এটা নীরজ সি চৌধুরীর লেখা। ব্রিককম সেটের লেখা হচ্ছে সুইটেবল বয়। ওকে, আর ডোমিনিক লাপিয়ারের লেখা সিটি অফ জয়। এই সিটি অফ জয়টা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে 3বার রিপিট হয়েছে প্রশ্নটা, খুবই ইম্পর্টেন্ট এটা। ডোমিনিক লিপিয়ারের লেখা হচ্ছে সিটি অফ জয়। এই কটা তোমাদের আমি দিলাম, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 12 নম্বর। স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেছিলেন? আইজ্যাক নিউটন, আলফ্রেড রাবার, টরিসেলি নাকি রবার্ট হুক? স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেছেন রবার্ট হুক। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, অপশান সি এ যেতে আছে টরিসেলি। এই টরিসেলি কি আবিষ্কার করেছিল বলো তো? ব্যারোমিটার আবিষ্কার করেছিল টরিসেলি। আর আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেছিল? এটা সকলেই জানো, এটা আর বলতে হবে না নতুন করে। চলো দেখো 13 নম্বর পরবর্তী প্রশ্ন দেখো, আতশবাজিতে সবুজ রঙের স্ফুলিঙ্গ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? মানে কোনটা ব্যবহার করা হয়, যে সবুজ রঙের স্ফুলিঙ্গ যে তৈরি হয় আতশবাজিতে, সেটা কোনটা ব্যবহার করা হয় বলতে হবে। সোডিয়াম, পটাশিয়াম, বেরিয়াম নাকি ম্যাগনেসিয়াম? রাইট অ্যান্সার কোনটা হবে? বেরিয়াম ব্যবহার করা হয়। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী 14 নম্বর প্রশ্ন দেখো, মানুষের হাত কোন শ্রেণীর লিভার হিসাবে কাজ করে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর লিভার নাকি সরল যন্ত্র? তাহলে মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই লিভারগুলো থেকে প্রশ্ন আসে এক্সামে, তোমাদের তাই দিয়ে দিয়েছি উদাহরণ 3টেরই। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে প্লায়ার, কাঁচি, হাতুড়ি, করাত, এগুলো প্রথম শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে ঠেলা গাড়ি, বোতল ওপেনার। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে যেমন মানুষের হাত, তেমনি মানুষের পাটাও হয়, চিমটি, তারপর হচ্ছে মাছ ধরার যে ছিপ, বেলচা, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে। এগুলো একটু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 15 নম্বর। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অ্যাড্রিনালিন, ইনসুলিন, নিয়াসিন নাকি কোলিন? তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইনসুলিন হরমোনের প্রধান কাজটা জেনে রাখবে, আমাদের শরীরের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করাই হচ্ছে ইনসুলিন হরমোনের প্রধান কাজ। ওকে, পরবর্তী 16 নম্বর প্রশ্ন আমরা দেখব। মেগাস্তিনিস কার রাজদূত ছিলেন? আলেকজান্ডার, দারিয়াজ, দাহির নাকি সেলুকাস নিকেটার? মেগাস্তিনিস কার রাজদূত ছিলে বলো? রাইট অ্যান্সার কি হবে? সেলুকাস নিকেটারের রাজদূত হচ্ছে মেগাস্তিনিস। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। মেগাস্তিনিসের লেখা একটা বই বারবার এক্সামে আসে, সেটা হচ্ছে ইন্ডিকা। ওকে, নামটা মনে রাখবে। পরবর্তী 17 নম্বর প্রশ্ন আমরা দেখব। স্মোক গ্রেনেড তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? স্মোক গ্রেনেড তৈরি করতে কোনটি ব্যবহৃত হয় বলতে হবে। সালফার, ফসফরাস, হাইড্রোজেন নাকি কার্বন? কোনটি ব্যবহার করা হয় স্মোক গ্রেনেড তৈরিতে? রাইট অ্যান্সার হবে ফসফরাস ব্যবহৃত হয়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 18 নম্বর। এটা একটা ভালো প্রশ্ন। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, রিকেটস, স্কারবি না বেরিবেরি? এটা রাইট অ্যান্সার, সকলেই দিতে পারবে আশা করি। ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট রোগ হয়।
অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 19 নম্বর। কে ভারতের সংবিধান পরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, কে এম মুন্সি, ডক্টর বি এন রাও, রাজেন্দ্র প্রসাদ। এটা একটা ভালো প্রশ্ন, এক্সামে অনেকবার এসেছে। ভারতের সংবিধান পরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন কে? রাইট অ্যান্সার হবে ডক্টর বি এন রাও। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, অনেকে ভুল করে এটা ডক্টর বি আর আম্বেদকর আনসার করে ফেলবে, বি আর আম্বেদকর নয়, কিন্তু বি এন রাও হচ্ছে রাইট অ্যান্সার হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 20 নম্বর। কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে? এটা সংবিধান থেকে প্রশ্ন, এটা রাইট অ্যান্সার কী হবে বলো, যে পার্লামেন্টে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? এই প্রশ্নের আনসারটা তারা দিতে পারবে যারা সংবিধান সংশোধনীগুলো ভালো করে পড়েছ। এটা রাইট অ্যান্সার হবে 1976 সালে। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বলতে পারবে 1976 সালে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল? এটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পার্লামেন্টের মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আর একটা প্রশ্ন বলতে পারবে যে 1978, যেটা অপশান সি আছে, এইটা কোন সংবিধান সংশোধনী হয়েছিল? এটা হয়েছিল 44তম সংবিধান সংশোধনী। এটা কিন্তু মনে রাখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। 42তম 44তমটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল? সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল মৌলিক অধিকারের তালিকা থেকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই 44তম সংবিধান সংশোধনীটা কিন্তু এক্সামে আসে। ওকে, বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে। 21 নম্বর। উদন্তি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দেখো, অভয়ারণ্য থেকে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। কর্ণাটক, আসাম, ছত্তিশগড় নাকি ওড়িশা? উদন্তি অভয়ারণ্য অবস্থিত হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 2020 সালে ছত্তিশগড় একটি পৃথক রাজ্য হিসেবে গঠিত হয়। এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার একটাই কারণ, এক্সামে প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে এবং আসার চান্সও আছে। এবার আমরা জানবো যে ছত্তিশগড়ের এই উদন্তি অভয়ারণ্য ছাড়াও আর কি কি অভয়ারণ্য রয়েছে। বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, ভোরমদেব বন্যপ্রাণী অভয়ারণ্য, তোমর পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্য। এই তিনটে নাম মনে রাখবে ছত্তিশগড়ের অভয়ারণ্যগুলোর মধ্যে ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 22 নম্বর। নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভারতের সর্ববৃহৎ হ্রদ? তোমাদের একটা আইসিডিএস এক্সামও কিন্তু এসেছিল এই প্রশ্নটা, খুবই ইম্পর্টেন্ট। পুলিকট হ্রদ, লোকটাক হ্রদ, কোরেল্লু হ্রদ নাকি চিল্কা হ্রদ? তাহলে ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? রাইট অ্যান্সার হবে চিল্কা হ্রদ। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 23 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা ভালো প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসার মতো। ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অনেকের কাছে আননোন লাগবে প্রশ্নটা, কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারে অলরেডি চলে এসেছে, তাই এটা খুব ইম্পর্টেন্ট। ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন বলো? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আশুতোষ মুখোপাধ্যায়, জগদীশচন্দ্র বোস নাকি রাসবিহারী বসু? তাহলে এটা রাইট অ্যান্সার হবে আশুতোষ মুখোপাধ্যায়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 24 নম্বর প্রশ্ন দেখো, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কোন রাজা? শেরশাহ, বাবর, ঔরঙ্গজেব নাকি আকবর? যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কোন রাজা বলো? এটা সকলের জানা উচিত, এটা হচ্ছে বাবর ব্যবহার করেছিল এই রুমি কৌশল। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাবরের পুরো নামটা জেনে রাখবে, জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছে বাবরের পুরো নাম। বাবর কতগুলো যুদ্ধ করেছিল? 4টে যুদ্ধ বাবর হচ্ছে করেছিল। ওকে, এটা কিন্তু অবশ্যই তোমরা জানবে। খানুয়ার যুদ্ধ 1527 হয়েছিল, কার সাথে কার হয়েছিল তোমাদের দিয়েছি, তোমরা দেখে নেবে। ঘরগড়ার যুদ্ধ 1529 হয়েছিল, কার সাথে কার হয়েছিল তোমরা দেখে নেবে। চৌসার যুদ্ধ হচ্ছে 1539 হয়েছিল, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে 1556 হয়েছিল। ওকে, তার খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এই টোটাল ইনফরমেশনটা তোমাদের এক্সামে অনেকটাই হেল্প করবে, সালগুলো, যুদ্ধগুলো এবং কার সাথে কার হয়েছিল। ওকে, কে এবং পরাজিত কে হয়েছিল সেগুলো তোমরা একদম ডিটেলসে নোট করে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 25 নম্বর। সধবার একাদশী উপন্যাসটির রচয়িতা কে? প্রত্যেকটা সেটে তোমাদের উপন্যাসটা এই কারণেই করাচ্ছি, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে পরীক্ষা দিতে গেলে উপন্যাসটা তোমাদের জানতেই হবে, এক্সামে প্রশ্ন থাকছে। ওকে, আর আবগারি মেন্স যেখানে আছে সেখানে একটার বেশি প্রশ্ন থাকবে তোমাদের, তাই খুব ইম্পর্টেন্ট। সধবার একাদশী উপন্যাসটির রচয়িতা কে? সতীনাথ ভাদুরী, দীনবন্ধু মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? রাইট অ্যান্সার হবে দীনবন্ধু মিত্র হচ্ছে সধবার একাদশী উপন্যাসটির রচয়িতা। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 26 নম্বর প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ নাকি রাজস্থান? রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর ন্যাশনাল পার্ক। অন্ধ্রপ্রদেশে আর কী কী ন্যাশনাল পার্ক রয়েছে বা জাতীয় উদ্যান রয়েছে একটু দেখে নাও। সেই ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান, পাপিকোন্ডা জাতীয় উদ্যান। এই তিনটের নাম একদম খুব ভালো করে মনে রাখবে, এক্সামে কিন্তু প্রশ্ন আসে এখান থেকে।
অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল পার্কগুলো তোমাদের আমি দিয়েছি। তোমাদের পার্ট টু পার্ট তোমাদের সুন্দরভাবে করাচ্ছি এগুলো, তোমরা এই ক্লাসগুলো করো, তবে তোমাদের অনেকটাই হেল্প হবে। এক জায়গায় একদম কম্প্যাক্ট ইনফরমেশান তোমরা পাবে, যাতে করে তোমাদের এক্সামে প্রিপারেশান নিতে অনেকটাই হেল্প হবে। ক্লাসগুলো শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। আর তোমাদের এই সাপোর্ট পেলে আমি তোমাদের এরকমভাবে প্রত্যেক দিন ক্লাস তোমাদের দিতে থাকবো। ওকে, আর একটা ইনফরমেশান তোমাদের আমি দিই, এই অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল কে আছেন? বিশ্বভূষণ হরিচন্দন। মুখ্যমন্ত্রী আছেন ওয়াই.এস জগনমোহন রেড্ডি। আর এই অন্ধ্রপ্রদেশটা প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1956 সালের 1 নভেম্বর। এটা জেনে রাখবে। এটা কেন দিয়েছি, এটা একটা এক্সট্রা ইনফরমেশান, এসএসসি জিডি যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 27 নম্বর। সিটি অফ 7 হিলস নামে পরিচিত লাসা, রোম, কানাডা নাকি সোমালিয়া? সিটি অফ 7 হিলস নামে পরিচিত কোনটি? রোমকে বলা হয়, ইতালির যে রোম তাকে বলা হয় সিটি অফ 7 হিলস। খুব ইম্পর্টেন্ট কিন্তু এক্সামে বারবার আসে এই প্রশ্নটা। এছাড়া আমরা দেখে নেব সহস্র হ্রদের দেশ বলে ফিনল্যান্ডকে, কফি বন্দর বলা হয় ব্রাজিলকে, আর নীরব শহর বলা হয় রোমকে। তাহলে রোমকে অনেকগুলো জিনিস বলা হয়, সিটি অফ 7 হিলসও বলা হয়, নীরব শহরও বলা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 28 নম্বর। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের সম্প্রদায়? জৈনদের, বৌদ্ধদের, শিখদের নাকি খ্রিস্টানদের? দিগম্বর ও শ্বেতাম্বর হচ্ছে জৈনদের সম্প্রদায়। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের কিন্তু এক্সামে থাকছে একটা দুটো করে। ওকে, তাহলে দিগম্বর শ্বেতাম্বর হচ্ছে জৈনদের সম্প্রদায়, এটা মনে রাখবে। শ্বেতাম্বর ও দিগম্বর ভাগ হয় প্রথম জৈন সংহতিতে, এটা মনে রাখবে, যেটি 300 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল প্রথম জৈন সংহতি। হ্যাঁ, এখানে অনেকে কনফিউজ করে এটা বৌদ্ধ সংহতির সাথে গুলিয়ে ফেলবেন, না, এটা বৌদ্ধ সংহতির কথা বলছি না, এটা জৈন সংহতিতে হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দে, যেখানে শ্বেতাম্বর ও দিগম্বর দুটি ভাগে ভাগ হয়ে গেছিল। যেটা কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। আর সেখানে সভাপতি কে ছিলেন? স্থূলভদ্র এবং সমভূতি বিজয়, এই দুটোর নাম মনে রাখবে, এখানে সভাপতি ছিল। তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 29 নম্বর। গীতা রহস্য গ্রন্থটির রচয়িতা কে? সরোজিনী নাইডু, সন্ধ্যাকান্ত নন্দী, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক। তাহলে গীতা রহস্য গ্রন্থটির রচয়িতা হচ্ছে বালগঙ্গাধর তিলক। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা এই কারণেই তোমাদের দিয়েছি, এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার দেখা গেছে গীতা রহস্য গ্রন্থটা এক্সামে আসতে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি করাচ্ছি, যেগুলো তোমাদের এক্সামে একদম তোমাদের 100% আসার মতো। ওকে, তোমরা ক্লাসগুলো করো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, নক আউট কথাটি কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, হকি, বাস্কেটবল নাকি রেসলিং? নক আউট কথাটি বক্সিং খেলার সাথে যুক্ত। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 31 নম্বর প্রশ্ন দেখো, ভারত থেকে নিরক্ষরতা দূর করতে কোন অপারেশন করা হয়? নিরক্ষরতা দূরীকরণ যে করা হয়েছিল, কোন অপারেশন করে সেটা করা হয়েছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন রাইনো, অপারেশন সানশাইন, অপারেশন স্টার ছিল। রাইট অ্যান্সার হবে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী আমরা 32 নম্বর প্রশ্ন দেখব, জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? অনেক এক্সামে এটা রিপিট হয়েছে, জীবাশ্মের বয়স জানতে কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? C12, C14, U235, U237। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি, C14, অর্থাৎ কার্বন 14, এটা ব্যবহার করা হয় এই জীবাশ্মের বয়স জানতে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 33 নম্বর। ডারউইনের তত্ত্ব হলো একটি মিউটেশন তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব নাকি জার্ম প্লাজম তত্ত্ব নাকি ব্রেন্ডিং থিওরি অফ ইনহেরিটেন্স? তাহলে ডারউইনের তত্ত্ব হলো একটি প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব। এটা এসআই যারা এক্সাম দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 34 নম্বর। ভোলাটাইল মেমোরি কোনটি? রম, র্যাম, ইপি রম, পি রম। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? এটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন, প্রত্যেকটা সেটই তোমাদের আমি করাচ্ছি, কেননা ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের কম্পিউটার থেকে প্রশ্ন থাকছেই। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ওই ভোলাটাইল মেমোরিটা। ওকে, বারবার এক্সামে কিন্তু আসতে দেখা গেছে। এটা রাইট অ্যান্সার হবে, র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই ভোলাটাইল মেমোরি হচ্ছে একটা ইংলিশ টার্ম, যেটাকে বাংলায় তুমি যদি বলো সেটা হচ্ছে উদ্বায়ী মেমোরি। কম্পিউটারের র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি, মানে উদ্বায়ী মেমোরি। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই ভোলাটাইল যে মেমোরিটা আছে, এটা কম্পিউটারে যে একটা মেমোরি, যেটা কম্পিউটার বন্ধ করলে মানে শাটডাউন করে দেওয়ার পর ডেটাটা কি হয়ে যায়? লস হয়ে যায়, ডেটা হারিয়ে যায়। নতুন করে সেটা যদি আমরা সেভ না করে থাকি তাহলে সেই ডেটাটা পাবো না, বলা হয় সেই মেমোরিকে ভোলাটাইল মেমোরি। ক্লিয়ার হলো বিষয়টা? খুব ইম্পর্টেন্ট। ওকে, রমের ফুল ফর্মটাও জেনে রাখবে, রিড অনলি মেমোরি। এটা কি রম কিন্তু একটা ভোলাটাইল মেমোরি নয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 35 নম্বর। কাথিয়াওয়াড় উপদ্বীপ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, রাজস্থান, কেরল নাকি গুজরাট? এটা রাইট অ্যান্সার কী হবে বলো? কাথিয়াওয়াড় উপদ্বীপ কোথায় অবস্থিত বলতে হবে।
এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। কাথিয়াওয়াড় উপদ্বীপ হচ্ছে অবস্থিত গুজরাটে। বোঝা গেছে? অড হলো প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু এই প্রশ্নগুলো এসেছে। ওকে, গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। গুজরাটের রাজ্যপাল আছেন বর্তমানে আচার্য দেবব্রত। গুজরাটের মুখ্যমন্ত্রী আছেন বর্তমানে ভূপেন্দ্র ভাই প্যাটেল। ওকে, চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। 34 নম্বর, খনিজ তেল কোন শিলার তরল রূপ? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা নাকি ব্যাসল্ট শিলা? এটা রাইট অ্যান্সার কী হবে বলো? খনিজ তেল কোন শিলার তরল রূপ? রাইট অ্যান্সার হবে পাললিক শিলার তরল রূপ হচ্ছে খনিজ তেল। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 37 নম্বর প্রশ্ন দেখো, সৎগতি ছবির পরিচালক কে? তোমাদের এই পরিচালকগুলো থেকে প্রশ্ন কিন্তু আসছে। ওকে, তা এইটা রাইট অ্যান্সার কী হবে বলো? সৎগতি ছবিটির পরিচালক কে? তপন সিংহ, অজয় কর, সত্যজিৎ রায় নাকি মৃণাল সেন? রাইট অ্যান্সার হবে সত্যজিৎ রায়। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 38 নম্বর প্রশ্ন দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রাপক প্রথম ক্রিকেটার হলেন কে? সুনীল গাভাস্কার, কপিল দেব, সচিন তেন্ডুলকার নাকি রাহুল দ্রাবিড়? তাহলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক প্রথম ক্রিকেটার হচ্ছে সচিন তেন্ডুলকার। প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে, প্রথম ক্রিকেটার বলেছে, তাই আনসার হয়ে যাবে সচিন তেন্ডুলকার। ইনি প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। ওকে, যদি প্রশ্নটা এইভাবে আসতো যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম প্রাপক কে, তখন কিন্তু সচিন তেন্ডুলকার হতো না। তখন কে হতো? তখন সেই দাবা খেলোয়াড় বিশ্বনাথ আনন্দ হতো, যেটা 1991 সালে যিনি পেয়েছিলেন প্রথম পুরস্কার হিসাবে রাজীব গান্ধী। সেই ইনফরমেশনটাও তোমাদের আমি দিয়ে রেখেছি। ওকে, এটা কিন্তু জানবে, নামটা মনে রাখবে। আর একটা তোমাদের ইনফরমেশন আমি দিয়ে রাখবো, এর আগেও তোমাদের আমি দিয়েছি যে এই যে খেলরত্ন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটা কিন্তু নাম চেঞ্জ হয়েছে হয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে এখন নতুন নামকরণ করা হয়েছে। তাই এইটা কিন্তু তোমাদের আগের ক্লাসে আমি তোমাদের বলেছি কিন্তু। ওকে, এটা আরেকবার তোমাদের আমি মনে করিয়ে দিলাম যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নামটা চেঞ্জ হয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হয়েছে। তা এখন বর্তমানে প্রশ্ন আসলে রাজীব গান্ধী না এসে কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবেই আসবে, এটা কিন্তু মনে রাখবে। এই পুরস্কারটা দেওয়া হয় খেলাধুলা ও গেমসের ওপর ভিত্তি করে। ওকে, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হচ্ছে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 39 নম্বর, G20 সম্মেলন 2021-এ কোথায় অনুষ্ঠিত হলো? কারেন্ট টপিকের মধ্যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই সম্মেলনগুলো থেকে প্রশ্ন আসে, ভারত, রোম, ইউরোপ নাকি ইন্দোনেশিয়া? তাহলে G20 সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে ইতালির রোমেতে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার একটা ইনফরমেশান তোমাদের দেব। 30 থেকে 31 অক্টোবর পর্যন্ত ইতালির রোমেতে অনুষ্ঠিত হয়েছে 16তম G20 সম্মেলন। কততম? 16তম। আর একটা ইনফরমেশান দেখো, বিশ্ব উষ্ণায়নের মাত্রা কমিয়ে হচ্ছে, আচ্ছা সরি, এটা ডেট হয়েছে, এটা হচ্ছে 1.5 ডিগ্রি। ওকে, 1.1.2 1.5 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস সীমাবদ্ধ করাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল। মানে 1.5, এটাও মনে রাখতে পারো, বা 1.5 বা 1.5 ডিগ্রি তোমাদের এই সেলসিয়াস সীমাবদ্ধ করাই এই G20 সম্মেলনের মূল লক্ষ্য ছিল, এটা কিন্তু মনে রাখবে। ওকে, এই সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একটা ইনফরমেশান জেনে রাখবে, 2023 সালে G20 সম্মেলন হবে হচ্ছে ভারতে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে আসতে পারে এটা। আর 2022 সালে তোমাদের G20 সম্মেলন হবে ইন্দোনেশিয়াতে। ওকে, খুব ইম্পর্টেন্ট এই ইনফরমেশানগুলো। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 40 নম্বর, কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? তোমরা সকলেই জানো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, সেটা কত সালে বলতে হবে। এটা রাইট অ্যান্সার হবে 1948 সালে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই যে 1948 সালে, এটার সাথে সাথে তোমরা জানবে 30শে জানুয়ারি, কত? 30শে জানুয়ারি হচ্ছে 1948 সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। কে করেছিল? নাথুরাম গডসে দ্বারা হচ্ছে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে। এটা কিন্তু মনে রাখবে, 30শে জানুয়ারি 1948 সালে। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য। তাহলে আজকে 40টা প্রশ্ন ছিল। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবে। নেক্সট ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছাবে সবার আগে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো। ডেসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক অ্যাভেলেবেল আছে, তোমরা ওখানে গিয়ে একটু চেক আউট করে নিও, সমস্তটা পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।